বন্দে পুরুষোত্তম। সবার প্রথমে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে আমার শতকোটি প্রণাম। সকল গুরু ভাইদের আমার স্নেহ ও ভালোবাসা। সকলকে জয়গুরু। বর্তমান সমাজে ঠাকুরকে যেন অনেকে মনে করেন যে তিনি কেবলমাত্র অতীতে ছিলেন, বর্তমানে তাকে যেন খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠাকুরকে অনেকে এখনো চিনতে পারেননি। কিছু কিছু মানুষ আছে ঝোঁকে ঠাকুরের দীক্ষা নিয়েছেন, কিন্তু যদি তার কিছু পরিণাম না বুঝতে পারে, তার যদি কিছু ভালো দিক সে না বুঝতে পারে, তাহলে সে ঠাকুরের উৎসাহ রটাচ্ছে। এমনও মানুষ আছে। তাই তাদেরকে সকলকে বলি, ঠাকুর শুধু মূর্তিস্বরূপ বা অতীতের কিছু অলৌকিক ঘটনা স্মৃতিমাত্র নয়। এই বর্তমান সমাজেও কলিযুগে ঠাকুর নররূপে, নারায়ণ রূপে এই ধরাধামে এসেছিলেন। তিনি শুধু অতীতেই ছিলেন না, তিনি এখনও আমাদের সংসারে, আমাদের সমাজে, আমাদের সঙ্গে প্রতিনিয়ত তিনি আছেন। তাই আজকের ভিডিওটির যে বিষয়টা, আমি আপনাদের কাছে কিছু নিজের জীবনের কিছু মুহূর্ত আপনাদের কাছে ভাগ না করে থাকতে পারলাম না। এই 2025 সরস্বতী পুজোর দিন আমার জীবনে বহুবার এমন ঠাকুরের অলৌকিক ঘটনা ঘটেছে। তাই আমি গুরুকে অনেক ভালোবাসি। তার জন্য আমার হৃদয়, স্নেহ, ভালোবাসা যতদিন বেঁচে থাকবো ততদিনই থাকবে। আশা করি আপনারাও সকলকে ঠাকুরকে শুধু একটা মূর্তিস্বরূপ ভাববেন না। তিনি যে কী রকম লীলা করতে পারেন, আমরা যাতে তাকে না ভুলে যাই, সেটা তিনি প্রতিনিয়ত আমাদের স্মরণ করিয়ে দেন। তাকে বিশ্বাস করতে হবে। এর আগেও আমার জীবনে বহুবার ঠাকুরের অলৌকিক ঘটনা আমি অনুভব করেছি। আর এই 2025 সরস্বতী পুজোর দিন আমার জীবনে এমন একটা আবার ঠাকুর স্মরণ করিয়ে দিলেন, একটা ঘটনা ঘটিয়ে, যে আমি ভাবতে পারছি না যে ঠাকুর সত্যি আমাদের সংসারে, আমাদের ঘরে, আমাদের সঙ্গে থাকেন। মানে আমি হতভম্ব হয়ে যাচ্ছি। সরস্বতী পুজোর দিন সকালবেলা আমি ঘরের ঠাকুরকে, গুরুদেবকে, সকলকে জল নিবেদন করে, প্রসাদ নিবেদন করে আমি যখন ঠাকুরের প্রসাদগুলো যখন নাবাচ্ছি, তখন এক ঘটনা, যেটা আমার শরীরের যেন রোমকূপ যেন কেঁপে উঠল। গুরুদেবের একটা নতুন ফটো কেনা হয়েছে, সেটা আমার বাবা আমাকে উপহারে দিয়েছে। তো সেটা আমরা ঠিক করেছিলাম গৃহের প্রবেশদ্বারে সেটাকে আমরা টাঙাবো। তো আমার বাবা না দেখেই যে ঠাকুরের ফটোটা কিনেছেন, সেটা বাবা পেছন দিকটা দেখেনি, তার পেছনে হুক লাগানো ছিল না। তাই সেটা এমনি ফটো ফ্রেম হিসেবে সিংহাসনে বা শোকেসে কোথাও রাখতে পারি। তা আমার স্বামীর ইচ্ছে ছিল সেটা গৃহেশের প্রবেশদ্বারে টাঙানো, কিন্তু পেছনে তার হুক নেই, কী করে টাঙানো হবে। তাই আমার স্বামী বলল, যে ব্যাগে বাবা এই ফটোটা এনেছে তুমি সেই ব্যাগেই রাখো, আমি সময় পেলে দোকানে গিয়ে ফটোর পেছনে হুক লাগিয়ে ফটোটাকে প্রবেশদ্বারে টাঙাবো। আমি বললাম ঠিক আছে। তো ফটোটা প্রায় 2 মাসের ওপর হয়েছে, সেই ব্যাগের মধ্যেই রয়ে গেছে। আমিও দেখি, আমারও মনে থাকে না, আমার স্বামীরও অতটা মনে নেই। ঠাকুরকে জল দিচ্ছি প্রতিদিন, সন্ধে দিচ্ছি প্রতিদিন, ব্যাগের মধ্যে নতুন ফটো টাঙানো। তিনি তো ঠাকুর,
তিনি তো জল জ্যান্ত এই কলিযুগের নারায়ণ, তিনি আর কতদিন ব্যাগের মধ্যে বন্দি থাকবেন? তার তো দম আটকাচ্ছে। তাই তিনি, যখন আমি সকালবেলা ঠাকুরকে পুজো অর্চনা করে জল নিবেদন করে যখন তার জল প্রসাদ যখন নামাচ্ছি, তখন ঠিক ঠাকুরের সিংহাসনের পাশেই সেই ব্যাগটা ঝোলানো। শীতকাল, পাখাও চলছে না, কিন্তু ব্যাগটা এইরকম ভাবে দুলছে, যেন বাচ্চাদের দোলনাতে আমরা যেমন দোলাই এই জোরে জোরে, সেই ব্যাগটা এরকম খুব জোরে জোরে দুলছে। আমি তো হঠাৎ হতভম্ব হয়ে গেছি, এটা কি হচ্ছে? ঘরে তো পাখা চলছে না, ব্যাগের মধ্যে তো ঠাকুরের ফটো, তো ব্যাগটা এভাবে দুলছে কি করে রে বলে? আমি তো আশ্চর্য, রীতিমতো আমি অবাক হয়ে গেছি, এটা কি হচ্ছে? এ কি আশ্চর্য ঘটনা! ব্যাগ কেন নড়ছে, এমনি করে দুলছে কেন? কেউ না নড়ালে তো নড়বে না। পাখা না চললেও আমি মানি, পাখা চললেও ভারী জিনিস দোলে না, তাও দুলতে পারে, কিন্তু আমার ঘরে পাখা চলছে না, কেউ নেই, হঠাৎ দেওয়ালের মধ্যে একটা ব্যাগ এমনি করে দুলবে। দেখলাম ঠাকুরের ফটোই ওর মধ্যে, আর কিছু নয়। তখন আমি বুঝতে পারলাম আমাদের ভুলটা, আমার ভুল। তখন আমি মনে মনে ঠাকুরকে বললাম, ঠাকুর তুমি বুঝিয়ে দিয়েছ ভুলটা কোথায়, তোমার ফটোটা ওই রকমভাবেই আমি ব্যাগের মধ্যে করেই রেখে দিয়েছি, তোমার কষ্ট হচ্ছে, আমি তোমার ফটোটা বার করে দেব। তা আমি আমার বাবাকে ফোন করে বললাম, বাবা এইরকম ঘটনা ঘটেছে। বাবা বলল, আগে তুমি ঠাকুরের কাছে ক্ষমা চাও, যে ঠাকুর কান ধরে ক্ষমা চাও, আমার ভুল হয়েছে, ঠাকুরকে তাড়াতাড়ি বার করো, ঠাকুর নিঃশ্বাস নিতে পারছে না, ঠাকুরের দম আটকাচ্ছে, ঠাকুর কতদিন ব্যাগের মধ্যে থাকবে। তখন আমি ঠাকুরের কাছে ক্ষমা চাইলাম, ঠাকুরকে সঙ্গে ব্যাগ থেকে বার করলাম। আপাতত আমি ঠাকুরের ফটোটা সিংহাসনেই ঠাকুরের আরেকটি ফটোকের পাশে রাখলাম। তাহলে বুঝতে পারলেন তো ঠাকুর কতটা সত্যিকারের জাগরণ। ঠাকুর এইরকম লীলা করে করে আমাদের সংসারের মধ্যে আমাদের বুঝিয়ে দেন যে তিনি অবস্থিত, তিনি হারিয়ে যাননি, তিনি শুধু ফটো বা মূর্তি মাত্র নয়, তিনি হচ্ছেন সত্যিকারে। তিনি আমাদের সংসারে প্রতিটা মুহূর্তে আমাদের সঙ্গে থাকে, খায়, ঘুমায়, সংসারে ঘোরাফেরা করে। তাই হাত জোর করে বলবো, আপনারা ঠাকুরকে শুধু ঠাকুর একটা ফটো, একটা মূর্তি ভেবে চালিয়ে দেবেন না। তিনি কিন্তু এই কলিযুগের নররূপে নারায়ণ, তিনি বারে বারে আমাদের ধরা দিয়েছেন। শুধু তাকে বিশ্বাস করুন, তাকে স্মরণ করুন, তার কুখ্যাতি রটাবেন না। তিনি আছেন আমাদের ভাগ্যে। সৌভাগ্য দুর্ভাগ্য আমরা নিয়ে আসি, যখন এই পৃথিবীতে আসি তখন আমরা নিয়ে আসি সেটা। আমাদের ভালো হলে ঠাকুর করেছে, আমাদের খারাপ হলে ঠাকুর করেছে, এর কথাটা বলা ভুল। যেটা আমাদের ভাগ্যে লেখা আছে সেটা হবেই, কিন্তু কিছু খারাপ মুহূর্ত সেটা কেটে যায়, কিছু বিরাট হওয়ার থাকলে সেটাকে সামান্য রূপে কাটিয়ে নেয়, যার মাধ্যম হচ্ছে ইষ্টভীতি। তাই দয়া করে আপনারা ঠাকুরকে নিয়ে ঠাকুরকে ছেড়ে দেবেন না, ঠাকুরের ইষ্টভীতি করুন, ঠাকুরকে স্মরণ করুন, ঠাকুরের নাম করুন, আর ঠাকুরকে বিশ্বাস করুন। তিনি আছেন, আপনাদের সঙ্গেও আছেন, আমার সঙ্গেও আছেন। এই সমাজে কলিযুগে যারা গুরু ভাই তাদের সকলের সঙ্গে ঠাকুর রয়েছেন। শুধু আপনাকে ভাবতে হবে যে ঠাকুর আপনার পাশে আছে। তাহলে আমার এই কথা বলে, এই বক্তব্য বলে, আমার এই জীবনের
অনেকগুলো ঘটনা ঠাকুরে ঘটেছে, তবে এই সরস্বতী পুজোর দিন আবার একটা ঘটনা ঘটলো, সেটা আপনাদের কাছে আমি শেয়ার করলাম। এই বলে আপনাদের কাছ থেকে আমি জয়গুরু আমার বক্তব্য শেষ করছি। সকলেই ভালো থাকবেন, ঠাকুরকে নিয়ে চলবেন। বন্দে পুরুষোত্তমম।